হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ফোর্থ সেমিস্টার যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স আছে মাইনর। তো তোমাদের সিলেবাসে কি কি আছে তোমরা সবাই জানো, ভারতের দার্শনিক চিন্তাধারা এবং কি কি পড়তে হবে সেটাও তোমরা জানো, তোমরা নাম্বার বিভাজনও জানো। তো আমি আমার অলরেডি একটা সাজেশন তোমাদের পেয়ে গেছো, তোমরা দেখেছো হবে, সেই সাজেশন আমি ছেড়েছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের কিন্তু 10 মার্কসে এটি এসিকিউ বা এমসিকিউ আসবে। এমসিকিউ আসার সম্ভাবনাটা বেশি। তো তোমাদের এমসি হিসেবে কি কি পড়তে হবে তার তো আমি তোমাদের কিন্তু 10টা থাকবে, তোমাদেরকে 10টাই কিন্তু করতে হবে 1 নম্বর করে। প্রতিটিতে একটিতে তোমার 1 নম্বর থাকবে, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, তোমাকে 10টা করতে হবে। তো তুমি কি পড়বে? প্রথম হচ্ছে কৌটিল্য। তো কৌটিল্যের অপর নাম কি? প্রথম প্রশ্ন হচ্ছে কৌটিল্যের অপর নাম কি? চাণক্য। কৌটিল্যের বিখ্যাত একটি গ্রন্থ নাম কি? অর্থশাস্ত্র। এরপর হচ্ছে কৌটিল্য কোন শাসকের বা কোন রাজার উপদেষ্টা ছিল? সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। কৌটিল্য তার কৌটিল্য অর্থশাস্ত্রের লক্ষ্য কি ছিল? তিনি ছিল শক্তিশালী, তিনি চেয়েছেন শক্তিশালী ও সুশাসিত রাষ্ট্র গঠন। এরপর হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্রে মোট কতগুলি শ্লোক রয়েছে? অ্যান্সার হবে 6000 শ্লোক রয়েছে। নেক্সট হচ্ছে যে কৌটিল্য অর্থশাস্ত্রের কয়েকটি অধ্যায়ে বিভক্ত রয়েছে? তার মোট হচ্ছে 15টি অধ্যায় এবং তার মধ্যে মোট 15টি তিনি মানে এক একটি পাঠ রয়েছে, তার মধ্যে 150টি অধ্যায় রয়েছে। এরপর হচ্ছে গিয়ে কৌটিল্যের মতে মানে তিনি যে সপ্তাঙ্গ যে তত্ত্ব দিয়েছে তাতে তিনি শ্রেষ্ঠ কাকে বলেছে? রাজা বা তিনি স্বামীকে বলেছে, অর্থাৎ রাজাকে তিনি স্বামী বলে উল্লেখ করেছেন। এরপর আছে তোমার যেটা পড়বে, কৌটিল্যের দণ্ডনীতি বলতে কি বোঝো? রাজনীতির বিদ্যা। নেক্সট হচ্ছে গিয়ে কৌটিল্যের মতে রাজাকে কেমন হওয়া উচিত? অ্যান্সার হবে বিচক্ষণ ও ন্যায়পরায়ণ। নেক্সট হচ্ছে কৌটিল্যের রাষ্ট্রতত্ত্বের চূড়ান্ত ব্যবস্থা ও বলতে কি বোঝানো হয়েছে? হয়েছে রাজার যে সামরিক ক্ষমতা বা প্রজাদের উপর প্রজামঙ্গল, এই তত্ত্ব তিনি দিয়েছেন। এরপর হচ্ছে কৌটিল্যের রাজনৈতিক চিন্তা বিশেষত কোন বিষয়ের উপর তিনি নির্ভরশীল? সেটা হচ্ছে বাস্তববাদ। এরপর রয়েছে কৌটিল্যের 7টি উপবোধের মধ্যে শ্রেষ্ঠ কাকে বলা হচ্ছে? শ্রেষ্ঠ বলা হচ্ছে স্বামী বা রাজাকে। কৌটিল্যের যে 7টি মতবাদ আছে এটা কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে যাবে। সপ্তাঙ্গ তত্ত্ব যেটি আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বড়োর জন্য এবং শর্ট কোশ্চেনের জন্য। এরপর হচ্ছে কৌটিল্যের অভিমত অনুযায়ী ভিন্ন রকম শান্তির ও যে কথা বলেছে সেগুলো কি কি? তো কি কি বলেছে? দ্বন্দ্ব শান্তি রয়েছে তোমার, ও তত্ত্ব শক্তি রয়েছে, উৎসাহ রয়েছে, এগুলো একটু ভালো করে পড়ে যাবে। এরপর হচ্ছে গিয়ে তুমি যেটা পড়বে, আচ্ছা এর সাথে তোমরা যেটা এটা তো কৌটিল্যের গেল। এরপর তোমরা আরেকটা যেটা খুব ভালো করে পড়ে রাখবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রাষ্ট্রচিন্তার মূল কি, এটা খুব ভালো করে পড়বে। এরপর পড়বে যেটা হচ্ছে কি তোমার সেই সাথে যেটা পড়ে রাখবে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে কি জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু থেকে আমি শর্ট কোশ্চেন বলে দিচ্ছি। ভারতের সমাজতান্ত্রিক আন্দোলনে অন্যতম প্রধান প্রবক্তা কে ছিলেন? জওহরলাল নেহেরু। নেক্সট, জওহরলাল নেহেরু কোন ধরনের সমাজতন্ত্রের বিশ্বাসী ছিলেন? অ্যান্সার ছিল গণতান্ত্রিক সমাজতন্ত্র। জওহরলাল নেহরু কোন বিখ্যাত আন্তর্জাতিক ঘটনার দ্বারা সমাজতান্ত্রিক আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন? অ্যান্সার হলো রুশ বিপ্লব। নেক্সট, নেহরু সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে অর্থনৈতিক উন্নতির জন্য কোন মাধ্যমটি প্রধান ছিল? অ্যান্সার হচ্ছে গিয়ে পরিকল্পিত অর্থনীতি। নেক্সট, নেহরুর ভারতীয় অর্থনীতিকে এগিয়ে নিতে কোন ধারণাটি তিনি প্রবর্তন করেন? তিনি হচ্ছে মিশ্র অর্থনীতি ব্যবহার করেন। স্বাধীন ভারতের সমাজতান্ত্রিক ধাঁচের ক্ষমতা গঠনের প্রস্তাব কত সালে কংগ্রেস অধিবেশনে গৃহীত হয়? 1955, অর্থাৎ 1955। এরপর যেটা পড়বে, ভারতীয় সংবিধানে কোন অংশে নেহরু সমাজতান্ত্রিক ও কাল্পনিক মূলক আদর্শে প্রস্তাব গৃহীত হয়েছে? সেটা হলো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। জওহরলাল নেহরু রচিত একটি গ্রন্থের নাম উল্লেখ করো। ডিসকভারি অফ ইন্ডিয়া। নেক্সট, জওহরলাল নেহরুর সামাজিক ও রাজনৈতিক দার্শনিক সমাজতন্ত্রের মূল লক্ষ্য কি ছিল? শ্রেণীহীন শ্রেণীমুক্ত রাষ্ট্র।
এরপর যেটা করবে, নেহরুর সমাজতান্ত্রিক ধারণাটি সঙ্গে সমাজতান্ত্রিক সমাজতন্ত্রের সবচেয়ে বেশি মিল পাওয়া যায় কোথায়? ফেডারাল সমাজতন্ত্রে। এই ধরনের প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবে। এরপর যেটা পড়বে সেটা হচ্ছে কি তোমার সাভারকার। সাভারকার ভিডি সাভারকারের পুরো নাম কি ছিল? বিনায়ক দামোদর সাভারকার। নেক্সট হচ্ছে গিয়ে সাভারকারের একটি গ্রন্থের নাম উল্লেখ করো। হিন্দুত্ববাদ, হিন্দুত্ব ইজ এ হিন্দু, হচ্ছে গিয়ে 1923। এরপর হচ্ছে গিয়ে সাভারকারের মতে হিন্দুত্বের প্রধান শর্ত হিসেবে কি উল্লেখ করেছেন? তিনি হচ্ছে নিবৃত্ত, পিতৃত্ব এবং পূর্ণ ভব। নেক্সট হচ্ছে সাভারকার তার হিন্দুত্ব দর্শনে ভারতবর্ষকে কয়টি ভাগে ভাগ করেছেন? দুটি ভাগে ভাগ করেছেন। সাভারকারের সংজ্ঞা অনুযায়ী হিন্দুত্ব মানে হিন্দু ধর্মের মধ্যে পার্থক্য কি? হিন্দুত্ব একটি ব্যাপক সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের বাইরেও কাজ করে। নেক্সট, সাভারকার তার রাজনৈতিক জীবনে কোন স্লোগানটি ব্যবহার করেছেন? এভাবে তিনি বলেছে সেটা হচ্ছে সব রাজনীতিকে হিন্দুত্বকরণ করো এবং হিন্দুত্বকে সমীকরণ করো। নেক্সট, সাভারকার হিন্দু মতাদর্শে হিন্দু বলতে কাদের বোঝায়? অ্যান্সার হবে ভৌগোলিক, সাংস্কৃতিক এবং জাতিগত পরিচয় দ্বারা ভারতকে নিজের পিতৃভূমি ও পূর্ণভূমি দানের মাধ্যমে। এরপর যেটা করবে সেটা হচ্ছে গিয়ে সাভারকার কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন? হিন্দু মহাসভা। নেক্সট, সাভারকারের হিন্দুত্ব তত্ত্বের প্রধান লক্ষ্য কি ছিল? একটি যৌথ এবং অখণ্ড হিন্দু ভারতীয় পরিচয় গড়ে তোলা। নেক্সট, সাভারকার হিন্দু মহাসভার সভাপতি হিসেবে কত সালে নির্বাচিত হন? 1950 সালে। সাভারকারের মধ্যে হিন্দুত্ব শব্দটির প্রকৃত অর্থ কি? অ্যান্সার হলো হিন্দুদের সমর, ইতিহাস, সংস্কৃতি, জাতি এবং সভ্যতাকে বোঝানো হয়েছে। এইভাবে তোমরা যেটা আছে এরপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদী রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়ে যাবে। যেমন হচ্ছে তোমার বি.আর. আম্বেদকরের সম্পূর্ণ নাম কি? ভীমরাও রামজি আম্বেদকর। তারপরে হচ্ছে কি তোমার আরেকজন আছে, তুমি সেটাও পড়ে যাবে। এরকম করে আমি আরেকটার থেকে কিছুটা বলে দিচ্ছি তোমাদেরকে, তুমি সেটাও তৈরি করে যেতে পারো। এরপর যেটা করবে আবু ফজলটা করে যাবে। আবু ফজলটার থেকে একটু পড়ে যাবে। যেমন ওইখানে মনে করো কিছু প্রশ্ন আছে আবু ফজলের, আমি যেহেতু একটু মোবাইল থেকে আমি দেখছি তাই একটু অসুবিধা হচ্ছে তোমাদের, তাই আমি তাই এখান থেকে দেখে দেখে বলছি। আবু ফজল তো আছে, তার সাথে তোমার রাজা রামমোহন রায়ও কিন্তু একটু করে যাবে। হ্যাঁ, রাজা রামমোহন রায়ের গ্রন্থের নাম কি? ভারতবর্ষের অগ্রদূত বা নবজাগরণ অগ্রদূত কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। তারপরে আছে গিয়ে কোন পত্রিকা রাজা রামমোহন রায় মানে প্রকাশিত করে? সংবাদ কৌমুদি। এটা একটু দেখে যাবে। রাজা রাম একটি গ্রন্থের নাম করো। হ্যাঁ, রাজা রামমোহন রায় একটি গ্রন্থের নাম উল্লেখ করে যাবে। তারপর হচ্ছে আবুল ফজল। আবুল ফজল কোন রাজতন্ত্রের বিশ্বাসী ছিলেন? তারপর হচ্ছে গিয়ে আবুল ফজল কোন মতাদল মানে কোন রাজনৈতিক দলের সঙ্গে তিনি যুক্ত ছিলেন? এটা একটু পড়ে যাবে। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কি পড়বে? রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা বিষয়ক কিছু যে একটি গ্রন্থের নাম উল্লেখ করো। তারপর হচ্ছে গিয়ে জাতীয়তাবাদী ও ন্যায় বিচার দিকে বিশ্লেষণ করো। রবীন্দ্রনাথ ঠাকুর কোন মতাদর্শে বিশ্বাসী ছিলেন? এই ধরনের প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে যাও, দেবে এখান থেকে তোমরা পুরোপুরি কমন পাবে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। পরবর্তী ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে।